কিছুদিন আগেই শুরু করেছিলাম ডক্টর স্ট্রেঞ্জার নামের এক অসাধারণ কোরিয়ান ড্রামার এক্সপ্লেনেশন, যার আগের পর্বে দেখানো হয়েছিল রোগীর অপারেশনের সময় পার্কের সহকারী একটা ভুল করায় প্রধান নার্স তাকে অপারেশন রুম থেকে বের করে দেয় এবং তার বিনিময়ে পার্কের সাহায্যের জন্য একজন দক্ষ সহকারীকে ডেকে পাঠায়। ডক্টর হান সার্জারির ব্যাপারে অনেক দক্ষ হলেও সে পার্ককে কোনোভাবেই সাহায্য করতে রাজি হয় না, আর এটার একমাত্র কারণ হলো সে পার্ক ও সিহিউনের বন্ধুত্ব সহ্য করতে পারে না, যেটা সিহিউন জানার পর অনেক রেগে যায়। আর এখান থেকেই শুরু হয় সিরিজের শেষ তথা অন্তিম পর্ব। দেখা যায় সিহিউন তখনও পার্কের জন্য চিন্তিত ছিল। সে হানের কথায় পাত্তা না দিয়ে পার্কের সহকারী হতে রাজি হয়। পার্ক ও সিহিউন একে অপরের সাথে স্থান পরিবর্তন করলে সার্জারিটা শুরু হয়। পার্ক এক হাতেই সার্জারিটা চালিয়ে যায়, যার কারণে ডক্টর হান খুব দ্রুত এগিয়ে যাচ্ছিল এবং তারা শীঘ্রই স্লাইয়ের পর্যায়ে প্রবেশ করে। এছাড়াও ইলেকট্রোকার্ডিওগ্রাম সিগন্যাল দেখা যায়, যার অর্থ হলো ডক্টর হান সফলভাবে তার সার্জারিটা সম্পন্ন করেছে। অন্যদিকে পার্কও তার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায়। রোগীকে বৈদ্যুতিক শক দেওয়া হয়, কিন্তু তা সত্ত্বেও কোনোভাবেই স্পন্দন ফিরে আসে না। এটা দেখে সবাই বেশ ঘাবড়ে যায়। তবে পার্কের অসীম প্রচেষ্টায় অবশেষে রোগী তার স্পন্দন ফিরে পায়, যার ফলে সেখানে উপস্থিত সবাই বেশ স্বস্তির নিঃশ্বাস ফেলে। পার্ক এমন একটা সার্জারি সম্পন্ন করেছে যেটা আগে অসম্ভব বলে মনে করা হতো, তাও আবার কেবলমাত্র এক হাত দিয়েই। পার্ক অনেক খুশি হয়ে তার দলের সমস্ত সদস্যকে জড়িয়ে ধরে। তবে যখন সিহিউনের পালা আসে তখন সে নিজেই পার্ককে শক্ত করে জড়িয়ে ধরে, যার ফলে তার মনে এক অদ্ভুত অনুভূতি হয় যেটা সে ভাষায় ব্যাখ্যা করতে পারে না। পার্ক কিছুটা লজ্জা পেয়ে জিহির দিকে তাকায় এবং তারপর রোগীর পরিবারকে এই সুসংবাদটা জানায়। এদিকে ডাইরেক্টর যখন জানতে পারে পার্ক অস্ত্রোপচারে সফল হয়েছে, তখন সে অনেক রেগে যায়। সে যে কোনো প্রকারে পার্ককে হারানোর উপায় খুঁজতে থাকে। ডাইরেক্টর তার ছেলেকে রোগীর পরিবারের কাছে পাঠায়। সে পেশেন্টের স্ত্রীকে বলে, আপনার স্বামীর ওপর যে সার্জারিটা করা হয়েছে সেটা অত্যন্ত ক্রিটিক্যাল একটা সার্জারি। এটা করার জন্য পেশেন্টের পরিবারের কাছ থেকে পারমিশন নিতে হয়, কারণ এই সার্জারিতে পেশেন্টের মারা যাওয়ার চান্স অনেক বেশি। তাই অপারেশনের আগে আপনার কাছ থেকে কি কোনো পারমিশন নেওয়া হয়েছিল? সে আরো বলে যে এই সার্জারিটা করেছে তার নাম হলো পার্ক। পার্ক উত্তর কোরিয়া থেকে এসেছে, এমনকি সে কখনোই সার্জারি নিয়ে কোনো বিশেষ স্কুলে পড়াশুনো করেনি। রোগীর পরিবার এইসব শুনে অনেক রেগে যায়। সে পার্কের কাছে গিয়ে তাকে অনেক ধমক দেয়। অন্যদিকে রোগীর জ্ঞান ফিরতেও দেরি হচ্ছিল, কিন্তু ডক্টর হান তার সার্জারির ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী ছিল। মনিটরে হৃদস্পন্দন ধীরে ধীরে বাড়তে থাকায় শেষমেশ রোগীর জ্ঞান ফিরে আসে। এরপর হসপিটালের শৃঙ্খলা ভঙ্গ করার জন্য পার্কের বিরুদ্ধে একটা বৈঠক ডাকা হয়। বৈঠকের সময় ডক্টর হান পার্কের উপর চাপ দেয়, কারণ সে বহু বছর ধরেই এটাই মনে করে আসছে যে পার্কের বাবা হলো তার শত্রু। তার অদ্ভুত সব প্রশ্ন পার্কের কাছে বেশ অস্বস্তিকর মনে হচ্ছিল। মিটিং শেষ করে পার্ক ডক্টর হানের কাছে যায় এবং তাকে জিজ্ঞাসা করে সে কি কারণে তাকে এইভাবে টার্গেট করছে। ডক্টর হান পার্ককে সেই মেডিকেল দুর্ঘটনা সম্পর্কে বলে, তবে পার্ক এই ব্যাপারে তাকে যতই ব্যাখ্যা দিক সে পার্কের কোনো কথাই বিশ্বাস করে না। ঠিক এই সময় মনিটরিং রুমে অ্যালার্ম বেজে ওঠে। পার্কের দ্বারা চিকিৎসা করা রোগীর কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছিল। সিহিউনের সফল চিকিৎসা দক্ষতার মাধ্যমে রোগীর হৃদস্পন্দন পুনরায় ফিরে আসে। আসলে সিহিউন নিজেই রোগীকে তাড়াতাড়ি জাগানোর সিদ্ধান্ত নিয়েছিল। পার্ক সিহিউনের এমন অদ্ভুত আচরণে অনেক রেগে যায়। সে সিহিউনকে টেনে নিয়ে গিয়ে জিজ্ঞাসা করে কি কারণে সে এমনটা করছে। সিহিউন বলে যদি সে তাড়াতাড়ি রোগীকে জাগাতে না পারত তাহলে হসপিটাল থেকে পার্ককে বের করে দেওয়া হতো। পার্ক বলে এতে তোমার কি? তখন সিহিউন বলে আমি তোমাকে পছন্দ করি। পার্ক তখন বলে তোমার বাবার জন্যই আমার জীবন এতটা কমপ্লিকেটেড, কারণ তোমার বাবাই আমার বাবাকে নর্থ কোরিয়াতে পাঠিয়েছিল। তোমার বাবার জন্যই আমার বাবা মারা গেছে, আর তার জন্যই আজ আমাদের পরিবারের এমন অবস্থা। সিহিউন পার্কের এই সমস্ত কথা একদমই বিশ্বাস করতে পারছিল না, তাই সে তৎক্ষণাৎ তার বাবার কাছে যায়। তবে ডাইরেক্টর যেহেতু তার মেয়েকে অনেক ভালোবাসে, তাই সে তার অতীতে করে আসা সমস্ত অপরাধ তার মেয়ের কাছে স্বীকার করে। খবরটা শুনে জিহি সিহিউনের কাছে যায়। যদিও সে পার্কের গার্লফ্রেন্ড, তবে তার ব্যাপারে কেউই জানতো না। জিহি সিহিউনকে জড়িয়ে ধরে তাকে সান্ত্বনা দেয়। এরপর সিহিউন পার্কের সাথে কথা বলার জন্য তার বাড়িতে যায়, কিন্তু সেখানে সে 2 জোড়া জুতো দেখে অবাক হয়ে যায়। সে বাড়িতে ঢুকে সামনে থাকা কম্পিউটারের দিকে তাকালে ওয়ালপেপারে পার্ক ও সুনহির একসঙ্গে ছবি দেখতে পায়। সে নিজের চোখকে কোনোভাবে বিশ্বাসই করতে পারছিল না। এরপর সে ড্রয়ারে একটা সিডি পায়, যেটা ছিল সুনহির মেডিকেল রিপোর্টের। রিপোর্টটি দেখে সে বুঝতে পারে তার বেস্ট ফ্রেন্ডই হলো পার্কের গার্লফ্রেন্ড জিহি, যাকে পার্ক এতদিন ধরে খুঁজে বেড়াচ্ছিল। এই সময়ে পার্ক ও জিহি একসঙ্গে হাত ধরে ঘরে প্রবেশ করে, আর এই দৃশ্যটা সিহিউনের জন্য বেশ লজ্জাজনক ছিল। তার মনে পড়ে কিছুক্ষণ আগেই জিহি তাকে সান্ত্বনা দিচ্ছিল, আর এখন সেই তার পছন্দের মানুষটার সাথে হাত ধরে ঘুরে বেড়াচ্ছে। এই কারণেই তার নিজেকে একটা জোকারের মতো মনে হচ্ছিল, তাই সে তৎক্ষণাৎ সেখান থেকে চলে যেতে চাইছিল। তবে পার্ক তাকে থামায়। পার্ক যাই বলুক না কেন সিহিউন কোনোভাবেই কোনো কিছু শুনতে রাজি হয় না এবং শেষমেশ সে সেখান থেকে চলে যায়।
পরের দিন দুজন অচেনা ব্যক্তি হসপিটালে এসে সবার সাথে অনেক খারাপ ব্যবহার করে। তারা সেই ডাক্তারকেই খুঁজছিল যে পূর্বে তাদের ট্রিটমেন্ট করেছে। সুহিউন তাদের এই খারাপ আচরণ সহ্য করতে না পেরে দ্রুত এগিয়ে এসে তাদেরকে থামায়। তবে হঠাৎ করেই এক ব্যক্তি তাকে থাপ্পড় মারে, ফলে সুহিউনও রেগে গিয়ে তাকেও এক চড় মারে। এরপর ওই ব্যক্তি যখন পুনরায় সুহিউনকে আঘাত করতেই যাচ্ছিল, তখন পার্ক এসে তাদেরকে মারতে শুরু করে। ওই লোকটির সঙ্গে আসা আরেকজন ব্যক্তি টাইকুন দলের সদস্য ছিল, যাকে আগে একবার পার্ক বাঁচিয়েছিল। এই কারণেই সে পার্ককে চিনতে পারে, আর সাথে সাথেই তাদের ঝামেলাটা সেখানেই শেষ হয়ে যায়। সুহিউন এটা বিশ্বাসই করতে পারছিল না যে পার্কের এতটাও ক্ষমতা রয়েছে। এরপর সুহিউন পার্কের হাতে বরফ লাগায়, কিন্তু পার্ক তার আবেগ নিয়ন্ত্রণ করতে পারে না। সে তাকে নিয়ে চিন্তা করতে থাকে। জিহি এই সম্পূর্ণ ব্যাপারটা বুঝতে পারে। তার মনে পড়ে সুহিউন সবসময় পার্ককে সব রকম ভাবেই সাহায্য করেছে, তাই তার মনে হয় তার থেকে সুহিউন পার্কের জন্য বেশি যোগ্য। সাথে সাথেই জিহি তার ফোন থেকে পার্ক ও তার ছবিগুলি ডিলিট করে এবং সে সিদ্ধান্ত নেয় সে পার্ককে সিহুনের জন্য ছেড়ে দেবে। এদিকে ইয়াংসুক ঘোষণা করে পার্ক যে রোগীর অপারেশন করেছে তার যদি জ্ঞান না ফেরে তাহলে হান এই কম্পিটিশনে জিতে যাবে, আর যদি জ্ঞান ফিরে আসে তাহলে এই রাউন্ডটা আবারও একবার কন্টিনিউ হবে। সবাই মনে করে রোগীর হয়তো আর জ্ঞান ফিরে আসবে না, তবে হঠাৎ করেই সেই মুহূর্তে রোগীর জ্ঞান ফিরে আসে। পরের দিন জিহি প্রধানমন্ত্রীর কাছে যায়। সে বলে, আপনি যদি পরবর্তী রাষ্ট্রপতি হতে চান তাহলে আমার প্ল্যান মতোই কাজ করুন। আপনি রাষ্ট্রপতির সার্জারিটা হানকে দিয়েই করান, তা না হলে যদি সার্জারির সময় রাষ্ট্রপতি মারা যায় তাহলে তার সমস্ত দায় আপনার ঘাড়েই এসে পড়বে। আমার বিশ্বাস হান সার্জারিটা ভালোভাবেই করবে। একবার সার্জারিটা হয়ে গেলে রাষ্ট্রপতির কিভাবে খেয়াল রাখতে হয় সেটা আমি দেখে নেব। জিহির প্ল্যানটা ইয়াংসুকের ভালো লাগে, তাই সে তার প্ল্যানে রাজি হয়ে যায়। এদিকে জিনসু যখন জানতে পারে পার্ক রাষ্ট্রপতির সার্জারি করছে না, সে পার্ককে মেরে ফেলার সিদ্ধান্ত নেয়। সে পার্কের সামনে এসে তার মাথায় বন্দুক তাক করে। ঠিক তখনই পেছন থেকে কেউ একজন জিনসুর গায়ে গুলি চালায়, আর আমরা দেখতে পাই এটা হলো টাইসন। সে পার্ককে বলে, তুমি আমাকে বিশ্বাস করতে পারো, এতদিন ধরে আমি তোমার মায়ের খেয়াল রেখে এসেছি। তবে পার্ক কোনোভাবেই তার কথা বিশ্বাস করতে চাইছিল না। এই সময় তার কাছে জিহির মেসেজ আসে, যা দেখে শেষমেশ পার্ক টাইসনের কথাই বিশ্বাস করে নেয়। টাইসন পার্ককে বলে, তুমি কিছুদিন এইসব থেকে দূরে থাকো এবং যত তাড়াতাড়ি সম্ভব অন্য কোথাও চলে যাও। অন্যদিকে ডক্টর হানকে হসপিটালের পরবর্তী পরিচালক হিসাবে মনোনীত করা হয়, কারণ সে এই কম্পিটিশনে জিতেছে। যদিও পার্কের রোগীর জ্ঞান ফিরেছিল, তবুও হানের রোগীর থেকে অনেক বেশি সময় লেগেছিল, যে কারণে হসপিটালের ডাইরেক্টরের পদ ডক্টর হানের কাছে চলে যায়। এদিকে ডক্টর মুন পার্ককে কোথাও খুঁজে পাচ্ছিল না, আর আজ যেহেতু কম্পিটিশন ছিল তাই মুন ঠিক করে সার্জারিটা সে নিজেই করবে। তবে দুর্ভাগ্যবশত সার্জারি করার সময় সে কিছু ভুল করে ফেলে, যার কারণে সিচুয়েশন আরো ক্রিটিক্যাল হয়ে যায়। এদিকে হান তার সার্জারিটা শেষ করে ফেলায়। ডাইরেক্টর তাকে ডক্টর মুনের সার্জারিটাও করে দিতে বলে। এরপর সার্জারি রুমের দরজা খুলে যায়। সবাই মনে করে হয়তো হান এসেছে, তবে তখনই সবাইকে অবাক করে সেখানে পার্ক চলে আসে। সে সার্জারিটাকে সফলভাবে সম্পন্ন করে। সার্জারির পরে জিহি পার্ককে বলে, তুমি এখানে কেন এসেছো? তখন পার্ক বলে, আমি তোমাকে একা ফেলে যেতে পারবো না। এরপর সে জিহিকে তার মায়ের কথা জিজ্ঞাসা করে, ফলে জিহি পার্ককে তার মায়ের ঠিকানা দিতে বাধ্য হয়। পার্ক চ্যাংয়ের কাছে গিয়ে বলে, মা কোথায়? এটা শুনে চ্যাং কিছুটা অবাক হয়। চ্যাং বলে, আমার মা তো এখানে আসেনি। এটা শুনে পার্ক বলে, তোমার মা নয়, আমার মা কোথায়? পার্কের কাছ থেকে এটা শোনার পর চ্যাং বেশ অবাক হয়ে যায়। সে বাধ্য হয়ে পার্ককে তার মায়ের কাছে নিয়ে যায়। বহু বছর পর পার্ক তার মাকে দেখে, তবে দুর্ভাগ্যবশত তার মা তাকে চিনতে পারে না। এদিকে ডাইরেক্টর ঠিক করে, যেহেতু দুজনেরই সার্জারি সফল হয়েছে তাই আরো একটা রাউন্ড হবে, তবে এইবার সে খেলাটা একটু ঘুরিয়ে দেয়। সে পার্ককে খুব ক্রিটিক্যাল একটা সার্জারি করতে দেয় এবং হানকে দেয় একদমই একটা সহজ সার্জারি। এদিকে জিহি সুহিউনকে বলে, পার্ক আমার কিডনি ট্রান্সফার করেছিল এবং তার কারণেই আমার বাবা মারা গেছে। আমি তার সাথে আমার সম্পর্কটা নিয়ে খুবই কনফিউজ, যার জন্য আমার বাবা মারা গেছে আমি কিভাবে তার সঙ্গে সারা জীবন থাকবো। পার্ক আসলে তোমাকে ভালোবাসে, তবে যেহেতু এখানে আমি রয়েছি তাই সে এটা চেয়েও তোমাকে বলতে পারেনি। আসলে সে আমার উপর দয়া করে আমার সঙ্গে রয়েছে। এরপর আমাদের সেই মেয়েটাকে দেখানো হয়, যার সার্জারি হান এই রাউন্ডে করবে। তবে মেয়েটি এখন সার্জারি করাতে চায় না, কারণ সে এখন বিয়ে করে সংসার করতে চায়, আর এই সার্জারিটা করলে সে কখনোই মা হতে পারবে না। সে পার্ককে তার রিপোর্ট দেখিয়ে বলে, আমার সার্জারি করাটা কি খুবই দরকার? পার্ক মেয়েটার রিপোর্ট দেখে বলে, সার্জারিটা খুব একটা ক্রিটিক্যাল নয়, তাই এখন এটা না করলেও চলবে। এরপর সে হানকে গিয়ে বলে, সার্জারিটা এখনো 10 বছর পেছানো যেতে পারে, এতে মেয়েটিও তার মা হওয়ার ইচ্ছে পূরণ করতে পারবে। তবে হান যে কোনো প্রকারে এই কম্পিটিশনটা জিততে চাইছিল, কারণ সে এই কম্পিটিশনে জিতলে তাকে হসপিটালের পরবর্তী ডাইরেক্টর করা হবে। তাই হান বলে, যাই হয়ে যাক না কেন আমি সার্জারিটা অবশ্যই করব। এরপর দেখতে দেখতেই সার্জারির দিন চলে আসে, তবে পার্ক কোনোভাবেই তার সার্জারিতে মন দিতে পারছিল না।
সে শুধুমাত্র সেই মেয়েটির কথাই ভাবছিল। এদিকে হান যখন সার্জারিটা শুরু করতেই যাবে তখনই পার্ক এসে তার হাত ধরে নেয়, আর এই ব্যাপারটা সবাই দেখে বেশ অবাক হয়ে যায়। পার্ক সার্জারিটা থামিয়ে দেওয়ায় হান রাউন্ডটা জিতে যায়। পার্ক রাউন্ডে হেরে যাওয়ার কারণে জিহি তার কাছে এসে তাকে অনেক উল্টোপাল্টা কথা শোনায়। সে বলে, তোমার জন্যই আমার বাবা মারা গেছে, তুমি চাইলে আমার বাবাকে বাঁচাতে পারতে, আসলে তুমি আমাকে কখনোই ভালোবাসোনি, যদি ভালোবাসতে তাহলে কখনোই এইসব করতে না। এইসব বলার পর জিহি আড়ালে এসে একা একা কাঁদতে শুরু করে। আসলে সে পার্ককে এইসব বলেছে যাতে পার্ক তার থেকে দূরে সরে যায়। ডাইরেক্টর ডক্টর মুনকে ব্রাঞ্চ সেক্টরে পাঠানোর ব্যবস্থা করে। তখন হান জিজ্ঞাসা করে, তাহলে পার্কের কি হবে? ডাইরেক্টর বলে, পার্কের বিরুদ্ধে যে কোনোভাবে প্রমাণ জোগাড় করে তার লাইসেন্স বাতিল করে দেব, যাতে ও কোনো কিছুই করতে না পারে। হান জিজ্ঞাসা করে, পার্কের ওপর আপনার এত রাগ কেন? ডাইরেক্টর বলে, আমার পার্কের ওপর কোনো রাগ নেই, আসলে 20 বছর আগে পার্কের বাবা মেডিকেল দুর্ঘটনার সমস্ত কথা বাইরে প্রকাশ করতে চেয়েছিল। এর ফলে আমার কেরিয়ার ও হসপিটালের নাম বদনাম হয়ে যেত, তাই আমি প্ল্যান করে তাকে উত্তর কোরিয়ায় পাঠিয়ে দেই। এসব শুনে হানের সমস্ত ভুল ধারণা শুধরে যায়, কারণ সে এতদিন মনে করত পার্কের বাবাই তার বাবার মৃত্যুর জন্য দায়ী, আর এই কারণেই সে পার্ককে এতটা ঘৃণা করত। কিন্তু এখন সে বুঝতে পারছে তার বাবার মৃত্যুর জন্য আসলে ডাইরেক্টর দায়ী। ডাইরেক্টর চিওলের ছেলে হানকে গুরুত্বপূর্ণ কাগজপত্র দিয়ে হসপিটালের লয়ারকে দিতে বলে। হান কৌতূহলী হয়ে সেটা খুললে দেখতে পায় হসপিটালের তহবিল অবৈধভাবে ব্যবহার করা হচ্ছে। এরপর সে ডিনারের জন্য ডাইরেক্টর চিওলের বাড়িতে যায়। ডাইরেক্টর যখন জানতে পারে তার ছেলে হানকে সমস্ত ডকুমেন্টস দিয়েছিল তখন সে অনেক বিরক্ত হয়। এই সময় সে ডক্টর হান ও সুইহুনকে বিয়ে করার কথা বলে, তবে হান আগে থেকেই জানতো সুইহুন পার্ককে পছন্দ করে, তাই সে বলে, আমি সুইহুনের ওপর কোনো প্রেসার দিতে চাই না। এই মুহূর্তে সে বুঝতে পারে কি কারণে পার্কের বাবা চিকিৎসার ব্যাপারটাকে উপেক্ষা করেছিল। তার প্রতিশোধের কারণে তিনি তার প্রিয়জনদের ক্ষতি করতে চায়নি। কিন্তু ডক্টর হানের প্রতিশোধ পরিকল্পনার প্রথম টার্গেট হলো ডাইরেক্টরের ছেলে। যখন তারা পার্টি করছিল তখন পুলিশ এসে ডাইরেক্টরের ছেলেকে ঘুষ এবং দুর্নীতির জন্য গ্রেপ্তার করে। এই সময় পার্ক বুঝতে পারে এই মেডিকেল দুর্ঘটনায় সে কেবলমাত্র একটা বলির পাঠা ছিল। সে ডক্টর হানকে জিজ্ঞাসা করে সে কি প্রতিশোধ নিতে চায়, তবে ডক্টর হান বলে হয়তো এটা ঠিক নয়। এরপর ডক্টর হান ডাইরেক্টরের কাছে গিয়ে সেই সময়কার মেডিকেল দুর্ঘটনা সম্পর্কে জানতে চায়। হান চেয়েছিল ডাইরেক্টর তার দোষ স্বীকার করে ক্ষমা চাক, কিন্তু ডাইরেক্টর তা করে না। তখন হান বাধ্য হয়েই নিজের আসল পরিচয় প্রকাশ করে। ডাইরেক্টর এটা শোনার পর এতটাই উত্তেজিত হয় যে সে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায়, কিন্তু হান একটুও নড়ে না, কারণ তার এখানে আসার উদ্দেশ্য ছিল প্রতিশোধ নেওয়া। এরপর দেখতে দেখতেই সবাই সেখানে আসে। সুহিউন তার বাবাকে মাটিতে পড়ে থাকতে দেখে। সে কর্মীদের দ্রুত সার্জারির জন্য প্রস্তুতি নিতে বলে। সুইহুন কোনোভাবেই এটা বিশ্বাসই করতে পারছিল না যে তার প্রেমিক এটা করেছে। সে হানকে জিজ্ঞাসা করে সে তার বাবার সঙ্গে কি করেছে, কিন্তু ডক্টর হান কোনো উত্তর দেয় না। সুইহুন বলে, এর জন্য আমি তোমাকে ক্ষমা করব না। সবাই চলে যাওয়ার পর ডক্টর হান সোফায় বসে পড়ে। সে ভাবছিল তার প্রতিশোধ সফল হয়েছে, তবে এরপরেও সে একদমই খুশি ছিল না। পার্ক সার্জারি করে ডাইরেক্টরকে বিপদ থেকে বের করে আনে। সুইহুন ডক্টর হানের কাছে গিয়ে জিজ্ঞাসা করে কি কারণে সে এটা করেছে, তবে তা সত্ত্বেও ডক্টর হান তাকে কোনো উত্তর দেয় না। তারপর সে তার জিনিসপত্র গুছিয়ে সেখান থেকে চলে যাওয়ার প্রস্তুতি নেয়, তবে যাওয়ার আগে সে ওই জায়গাটার দিকে একবার তাকায় যেখানে তার অসংখ্য স্মৃতিতে ভরেছিল। সুইহুনের ছবি বারবার তার মনে আসছিল। এরপর সে চিওলের রুমে যায়। সুইহুন বলে, তুমি এখানে কি করছো? হান বলে সে হসপিটাল ছেড়ে চলে যাবে। সুইহুন বলে, তাড়াতাড়ি যাও, আমি যেন আর কখনোই তোমার মুখ এই হসপিটালে না দেখি। যে মেয়েটাকে সে জীবন দিয়ে ভালোবাসতো তার মুখ থেকে এইসব শোনার পর হান অনেক কষ্ট পায়। এরপর সে পার্ককে বিদায় জানাতে যায়। ডক্টর হান সুহিউনকে পার্কের হাতে তুলে দিতে চেয়েছিল, কারণ সে অনুভব করেছিল পার্ক ও সুহিউন একে অপরের জন্যই তৈরি হয়েছে। এদিকে ডাইরেক্টরের জ্ঞান ফিরে আসে। সে সুহিউনকে ডক্টর হানকে খুঁজে আনতে বলে। সুহিউন তার বাবার কোনো কথাই বুঝতে পারে না। তখন ডাইরেক্টর বলে ডক্টর হান তার জীবন বাঁচিয়েছে। আসলে ডাইরেক্টর যখন অজ্ঞান হয়ে যায় তখন হান সিপিআর দিয়ে তার জীবন বাঁচিয়েছে। সুহিউন বুঝতে পারে সে হানকে ভুল বুঝেছে, তাই সে হানের সাথে যোগাযোগ করার চেষ্টা করে, তবে হান কোনোভাবেই তার ফোনটা রিসিভ করে না। তাই সে হানকে আটকানোর জন্য দ্রুত বাইরে আসে, তবে ততক্ষণে হান সেখান থেকে গাড়ি নিয়ে বেরিয়ে যায়। এদিকে জিহি পার্ককে যতটা সম্ভব কষ্ট দেওয়ার উপায় খুঁজে বের করে। সে পার্কের ওপর রেগে গিয়েছিল, কারণ পার্ক তাকে ছেড়ে সুহিউনের কাছে চলে গিয়েছিল। তখন পার্ক জিহিকে বুঝিয়ে বলে সে কেবলমাত্র তাকেই পছন্দ করে, সুহিউন তার ভালো বন্ধু ছাড়া আর কিছুই নয়। সে আরো বলে, যাই হয়ে যাক না কেন আমি কখনোই তোমাকে ছেড়ে যাব না। এরপর তারা দুজন একে অপরকে জড়িয়ে ধরে এবং প্রমিস করে তারা কখনোই আলাদা হবে না। অন্যদিকে দেখতে দেখতেই প্রধানমন্ত্রীর সার্জারির দিন চলে আসে। হান যেহেতু হসপিটাল থেকে চলে গিয়েছে তাই এই সার্জারিটার দায়িত্ব এসে পড়ে পার্কের উপর। জিহি পার্ককে সমস্ত গোপনীয়তা প্রকাশ করার সিদ্ধান্ত নেয়। সে পার্ককে বলে সে হলো একজন উত্তর কোরিয়ার গুপ্তচর। আসলে ইয়াংসুকের সার্জারি ছিল শুধু একটা অজুহাত।
তাদের আসল লক্ষ্য হলো রাষ্ট্রপতিকে চিরতরে কোমায় ফেলে দেওয়া, যাতে প্রধানমন্ত্রী নিজে ক্ষমতায় আসতে পারে। পার্ক এই ষড়যন্ত্রটা বোঝার পর ডাইরেক্টরকে বলে সবকিছু বন্ধ করার সিদ্ধান্ত নেয়। তবে দুর্ভাগ্যবশত সে ডাইরেক্টরের সঙ্গে দেখা করতে পারে না। পরের দিন রাষ্ট্রপতি হসপিটাল প্রদর্শনের জন্য আমন্ত্রণ পান। সুহিউনের নির্দেশনায় তিনি হসপিটালের সমস্ত সুযোগ সুবিধা খুঁটিয়ে দেখেন। এর মধ্যেই পার্ক সেখানে এসে উপস্থিত হয়। আসলে সে রাষ্ট্রপতির সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলতে চেয়েছিল। তার এই প্রস্তাবে রাষ্ট্রপতিও রাজি হয়। সে যখন রাষ্ট্রপতিকে সবকিছু বলতেই যাচ্ছিল, তখনই সেখানে প্রধানমন্ত্রী চলে আসে। পার্ক লক্ষ্য করে রাষ্ট্রপতি বেশ অসুস্থ। সে রাষ্ট্রপতির বুকে হাত দিয়ে বুঝতে পারে তার আর বেশি দিন বাঁচার কোনো সম্ভাবনা নেই। কিন্তু রাষ্ট্রপতির দেহরক্ষী দ্রুত পার্কের হাতটা সরিয়ে দেয়। তাই পার্ক তৎক্ষণাৎ ক্ষমা চেয়ে নেয় এবং তারা সবাই সেখান থেকে চলে যায়। রাষ্ট্রপতি ইয়াংসুককে ফোন করে বলে সে এই হসপিটালে সার্জারি করবে না। যা শুনে ইয়াংসুক বেশ হতবাক হয়ে যায়, কারণ এই হসপিটালে যদি সার্জারি না হয় তাহলে এতদিন ধরে তৈরি করা তার সমস্ত পরিকল্পনা ব্যর্থ হয়ে যাবে। রাষ্ট্রপতির সহকারী তাকে বলে তার হৃৎপিণ্ড কেবলমাত্র আর 1 সপ্তাহ স্থায়ী হবে, তাই যদি দ্রুত অস্ত্রোপচার না করা হয় তাহলে তিনি আর বেশি দিন বাঁচবেন না। বর্তমানে তার ব্লকেজের চিকিৎসার একমাত্র উপায় হলো তার হৃৎপিণ্ডের বাম ভেন্ট্রিকেলকে পুনর্জীবিত করা। এই সার্জারির সাফল্যের হার অনেক কম, যে কারণে কেউ এটা করতে রাজিও হয় না। কিন্তু পার্ক শুধুমাত্র এক হাতেই এটা সম্পন্ন করেছে। অন্যদিকে ইয়াংসুক বেশ চিন্তিত ছিল। সে এই হসপিটালে সার্জারি করানোর জন্য রাষ্ট্রপতিকে রাজি করাতে নানা রকমের উপায় ভাবতে শুরু করে। তবে ঠিক এই সময়ে রাষ্ট্রপতি পুনরায় ফোন করে ওই হসপিটালে সার্জারি করাতে রাজি হয়, আর তার সার্জারি করবে পার্কের টিম। এটা শুনে ইয়াংসুক বেশ খুশি হয়। রাষ্ট্রপতি হসপিটালে আসলে পার্ক তাকে তার শরীরের কন্ডিশন সম্পর্কে জানায়। তবে তিনি পার্কের কাছে সার্জারির সাফল্যের হার সম্পর্কে জানতে চান। পার্কেতে কিছুটা দ্বিধাবোধ করলেও সে বলে 100%। এরপর তারা ইয়াংসুকের কাছে গিয়ে তাকে পরের দিনই সার্জারির সময়সূচি নির্ধারণ করতে বলে। কিন্তু এর মধ্যেই হঠাৎ করে রাষ্ট্রপতি অসুস্থ হয়ে পড়ে। ফলে পার্ক তাৎক্ষণিকভাবে সার্জারির জন্য প্রস্তুতি শুরু করে। সকলের সহায়তায় রাষ্ট্রপতিকে অপারেটিং রুমে নিয়ে আসা হয় এবং শুরু হয় তার হার্ট সার্জারি। অন্যদিকে ইয়াংসুক নিজস্ব একটা মিটিং ডাকে। আইন অনুসারে রাষ্ট্রপতি যদি কোমায় চলে যায় তাহলে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির স্থান পাবে। অপরদিকে দেখা যায় রাষ্ট্রপতির সার্জারি সফলভাবেই সম্পন্ন হয়, তবে তিনি তখন অবধি তার জ্ঞান ফিরে পাননি। এই সময় ইয়াংসুক সেখানে এসে উপস্থিত হয় এবং রাষ্ট্রপতির এমন অবস্থা দেখে অনেক খুশি হয়। সে রাষ্ট্রপতিকে ঠাট্টা করে বলে, আপনার অনেক আগেই আমার কথা মেনে নেওয়া উচিত ছিল। যদি মেনে নিতেন তাহলে আজ এই অবস্থা হতো না। ঠিক তখনই রাষ্ট্রপতি হঠাৎ করেই চোখ খোলে এবং বলে সে তার এই প্ল্যান সম্পর্কে আগে থেকেই জানত। এই সময় সেখানে পার্ক এবং জিহি আসে। ইয়াংসুক বুঝতে পারে তারা দুজন মিলে তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। এদিকে রাষ্ট্রপতির কিছু নিজস্ব চিন্তা ভাবনা ছিল, তাই তিনি প্রধানমন্ত্রীকে সরাসরি টার্মিনেট করেননি, কারণ এটা করলে পুরো দেশ জুড়ে একটা বড় হট্টগোল হবে। ইয়াংসুক টাইসনকে বলে সবাইকে মেরে ফেলতে, তবে টাইসন তার কথা শোনে না। এরপর ইয়াংসুক রাগে সেখান থেকে বেরিয়ে যায়। তার গাড়িটা কিছু দূর যাওয়ার পর হঠাৎ করেই থেমে যায়, যা দেখে সবাই বেশ বিভ্রান্ত হয়ে পড়ে। আর ঠিক তখনই আমরা ড্রাইভারের সিটে জিনসুককে দেখতে পাই। সিকিউরিটি দৌড়ে গাড়ির কাছে যায়, তবে তার পৌঁছানোর আগেই জিনসুক ইয়াংসুককে মেরে সেখান থেকে পালিয়ে যায়। পার্ক প্রধানমন্ত্রীকে সার্জারির জন্য নিয়ে যায়। জিহি বলে আমরা যদি এই সময় একে মেরে ফেলি তাহলে কেউই আমাদের উপর সন্দেহ করবে না। তবে পার্ক এমনটা চায়নি। সে জিহিকে বলে আমার বাবা সর্বদাই আমাকে একজন ভালো ডাক্তার হতে বলেছে, তাই সে আমার শত্রু হলেও আমি রুগীকে বাঁচানোর যথাসম্ভব চেষ্টা করব। এরপর তারা সফলভাবে প্রধানমন্ত্রীর সার্জারিটা করে। স্কোয়াড লিডার পার্ক এবং জিহিকে ক্ষমা করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এদিকে পার্ক ও জিহিও ঠিক করে তারা সেখান থেকে পালিয়ে যাবে, কিন্তু এর মধ্যেই হঠাৎ করে তাদের উপর গুলি চলে। পার্ক জিহিকে প্রথমে যেতে বলে, তবে জিহি কিছু বুঝে ওঠার আগেই পার্ক গুরুতরভাবে আহত হয়। জিহি এবং পার্ক পিছনে তাকালে দেখে যে গুলি চালাচ্ছিল সে হলো জিনসু। জিনসু ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসে। এদিকে পার্ক জিহির হাতটাকে শক্ত করে ধরেছিল। এই মুহূর্তটা তাদের অতীতে ফেলে আসা স্মৃতির পুনরাবৃত্তির মতো, অর্থাৎ ঠিক এমনই একটা ঘটনার কারণেই তারা অতীতে আলাদা হয়ে গিয়েছিল। এরপর জিনসু যখন তাদেরকে হত্যা করতেই যাচ্ছিল তখন জিহি এবং পার্ক একসাথে নদীতে ঝাঁপ দেয়। সবাই মনে করে তারা হয়তো মারা গেছে। এর ঠিক 2 মাস পর ডক্টর হান হসপিটালে এসে ডাইরেক্টর চোলের কাছে আন্তরিকভাবে ক্ষমা চায়। সুহিউনের সুখের কথা ভেবে ডাইরেক্টর চোল হানকে ক্ষমা করে দেয়। পরের দিন ডক্টর হান সুহিউনকে একটা ছোট্ট শহরে নিয়ে যায়, আর সেখানেই সিহিউন পার্ককে দেখতে পায়। সিহিউন পার্ককে বলে তুমি কেন আমার সাথে যোগাযোগ করনি? আমি ভেবেছিলাম তুমি হয়তো সত্যি মারা গেছো। এরপর ধীরে ধীরে সেখানে একটা গাড়ি আসে। গাড়ি থেকে যে নেমে আসে সে আর কেউ নয়, সে হলো জিহি। পার্ক এবং জিহি একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরে, আর এদিকে সিহিউন ঠিক একইভাবেই হানের হাত ধরে। এর সাথেই সম্পূর্ণ ড্রামাটা এখানেই শেষ হয়। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আজ এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো ড্রামার এক্সপ্লেনেশন নিয়ে।